তুমি চিন্তা করো না আম্মা, আমরা বিশেষ বাড়ি চাইতে আরো বড় করে জিয়াপত দেবো। আব্বার নামে যে রোডটা হবে সেই নাম ফলক উদ্বোধন করার দিন, উন্মোচন করার দিন এত বড় আয়োজন করবো, একদম চোখ একদম অন্ধ হয়ে যাবে। মনে করে যে মাইক বাজবি, তারপরে কাঙালি ভোজ হবি, পোলাও গোস্ত নানান ধরনের মিষ্টি, বহু ধরনের খাবার আসবি। তারপর ওরা যে বিয়ের কার্ড ছাপাইছিল, আমরা কাউন্টার দেওয়ার জন্য আমরা এই জিয়াপত অনুষ্ঠানের জন্য আলাদা করে কার্ড ছাপাবো। হ্যাঁ, যা যা করণীয় সবকিছু করবো, তুমি চিন্তা করো না। তাহলে ওই যে বাদশাহ যে গানের শিল্পীর কথা কইছিল, যে পরিচিত শিল্পী আছে, সেটা আনবার ব্যবস্থা করে। সেটা তো আমার বিবেচনায় আছে আম্মা। এছাড়া আমি আরেকটু করে চিন্তা করতেছি, আমরা যদি মনে করো যে ঢাকার বেতারের থেকে যদি 2জন শিল্পী আনি, কিংবা টিভি সেন্টারের থেকে যদি 2জন শিল্পী আনি, তাহলে মনে তো হয়ে গেল। একটু টাকা বেশি লাগবে, লাগুক, কোনো সমস্যা নেই। যা করার তাড়াতাড়ি করে। এবার যেন আমাদের প্ল্যানের আগে বিশ্বাস বাড়ি আবার ঘটনা ঘটায় না ফেলায়। প্রশ্নই আসে না আম্মা, ওরা কোনোভাবে আর আমাদের আগে কোনো ঘটনা ঘটাবে পারবি না। কারণ এবার শুধুমাত্র প্ল্যানটা করতেছি আমি আর তুমি, এটার জন্য ঘুণাক্ষরেও কেউ না জানবে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আমার আর তোমার বাইরে এই প্ল্যান যেন কোনোভাবে লিক আউট না হয়। ঠিক আছে মা? ঠিক আছে, তুমি নিশ্চিত থাকো, এমন একটা জিয়াপতের আয়োজন করবো, এই গ্রাম তো দূরের কথা, ইয়ে করে চাইতে তো বড় হবেই। আমার মনে হয় যে হোল ডিস্ট্রিক্টে এত বড় জিয়াপতের অনুষ্ঠান কেউ কোনোদিন করে নাই, ইতিহাস হয়ে থাকে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস মনে করি চমকে উঠেছেন। ওই একটা নিমগ্ন চিন্তার মধ্যে ছিলাম, তো হঠাৎ করে এরকম অচেনা সালাম, এটাই তো রিয়াকশন হওয়া স্বাভাবিক, তাই না? আপনার সাথে নতুন সম্পর্কের পয়লা মোলাকাত হচ্ছে। আমি আপনার ছোট ভাইরে ভাই। তা বাসর রাতে বই ঘরে রেখা তুমি আমার সাথে মুলাকাত করবে আসছাও, কি ধূমপানের অভ্যাস আছে নাকি? কি করছেন? এই ধরনের কোনো বদ অভ্যাস আমার হবার পারেনি। হয়েছে কি, বুনি বুনি ঘরে কথা করছে, তো তাই আমার ঘরের মধ্যে বহিষ্কার করেছে। এই হচ্ছে এগের ভদ্রতা জ্ঞান। বাসর রাতে বোনের জামাইকে বাইরে রেখে বোনেরা গল্প করতেছে। আরে বাবা, গল্পটা তো দিনের বেলা করতে পারতে। সমস্যা নেই বস, বাসর তো আর আজ আমার পয়লা হচ্ছে না। এটা অবশ্য ঠিক। এখন যা হচ্ছে এসব তো বিশ্বাস বাড়ির মুখ রক্ষা করার নাটক। আর যে কত নাটক দেখতে হবে। ভাই রবিন, সরি, আমার তোমার সামনে নিজেরই মুখ দেখাতে লজ্জা করতেছে ভাই। সে বস, এই ধরনের কথা কয়ে আমাকে লজ্জা দিবেন না। অবশ্য আমি বুঝতে পারতেছি না কি জন্য আপনি আমার কাছে দুঃখ প্রকাশ করতেছেন। আমার স্ত্রী প্রকাশ্য ভরা মজলিসে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই জন্য আমি শুধু লজ্জিত না, দুঃখ প্রকাশ করতেছি। তোমার স্ত্রীর গালে চর মেরে যে জঘন্য কাম করেছে, তার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি আবারও তোমার কাছে সরি।
আপনি কিসের জন্য দুঃখ প্রকাশ করতেছেন? আপনি তো কোনো দোষ করেন নাই। আইনের দৃষ্টিতে আমি দোষী না রবিন, কিন্তু নৈতিকতার বিবেচনা করলে আমি বিবেকের দংশনে জর্জরিত। যদিও আমার স্ত্রীর উপর আমার কোনো কন্ট্রোল নাই, আইনত তারপরে তো সে আমার স্ত্রী। বাদ দেন তো বস, যা হবার হয়ে গেছে, এনে আর মন খারাপ করে থাকবেন না। আশ্চর্য সাওয়াল তুমি, আমার মন খারাপ না করার কথা কয়ে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। আরে ভাই, মন খারাপ হওয়ার কথা তো তোমার। আমি তো রাগে আউটবাস্ট হয়ে যেতাম। আমার স্ত্রীর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটাইতো, তাহলে তো আমি রাগে এক মুহূর্ত এই বাড়িতে থাকতাম না। মিথ্যে কথা কব না বস, মিজাক যে আমার গরম হয়নি এ কথা কব না, আমারও মিজাক গরম হয়েছিল। কিন্তু কি করবো কন, আপনার শালিকা সে আমাকে কয় যে মানে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে এই বিষয় নিয়ে কোনো কথা কওয়া যাবে না। তার বোন তার শাসন করেছে, এই বিষয় নিয়ে আমি কোনো কথা করতে পারবো না, মুখে কুলুপাটি থাকতে হবে। এই হচ্ছে এবারে সবচেয়ে বড় স্বৈরাচারী সিস্টেম। ভাই বোন যতই মারামারি করুক, কাটাকাটি করুক, শেষ বেলায় তাদের ইস্পাতের মতো ঐক্য। মাঝখান দিয়ে বলির পাঠা আমাদের মতো লোক, বুঝতে পারিস? শোনো, বিষয়টা হচ্ছে তুই যদি ঝগড়া করবি, আবার ধরো খুনসুটি করে মিল দিচ্ছে। তো সর মারবার জন্য রবিন নাকি রাগ দেখাইছিল। রাগ করবে লাগিছিল, শুরুতেই নিবাই দিছি, কইছি আমার ঘরে ভাই বোনের বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করা যাবে না। যাই হোক, কাজটা আমি মোটেই ভালো করিনি। সকলের সামনে তো কোরকম চরমার আমার ঠিক হয়নি, কিন্তু কি করব ক, এই রবিনে দেখে আমি আমার রাগটারে চাইপি রাখতে পারতেছিলাম না। তোর কথার কি খবরে আপা, ওয়াক দেখে তো আমার ইচ্ছা করছিল ওর গালের মধ্যে দেই দুই একটা বসে। দুজন মিলে কত সুন্দর প্ল্যান করেছিলাম এই সর্দার বাড়ির গোলাপ সর্দারকে মারার জন্য। সে কি করলো, সব শেষ করে দিছে। সেসবই কি জন্য রে আপা? আমি তো বিশ্বাস বাড়ি ছেড়ে যাচ্ছি নে। তো বিশ্বাস বাড়ি ছেড়ে না গেলে কি হবে? সর্দার বাড়িতে বন্দুক চলে আসছে, এখন কি আর গোলাপ সর্দারকে মারা যাবে? আচ্ছা বাদ দে না, এই আজকের দিনটা অন্তত এই গোলাপ সর্দারের মারার সাবজেক্টটা বাদ রাখিক। আমি তো রবিনে কয়ে ওই সর্দার বাড়ির সামনে দিয়ে আসার সময় ভ্যান থামায়া বিয়ের বাজনা শোনা দিয়েছি রে আপা। তবে যাই কইস্টিয়া, এই পলানোর আগে একটাবার অন্তত তো তার কথা তোর চিন্তা করা উচিত ছিল। ছোট হয়ে বিয়ে করে ফেলাইছো, তো বড় বোন হয়ে তার মনের মধ্যে একটু হলেও তো কষ্ট লাগিচ্ছে। বাদ দে কাপা, তখন রবিনের হুন্ডার পিছে ঘুরে বেড়াইছে তখনই বুঝেছিলাম, খালারে কয়েছিলাম তখন যদি তোরা আটকাতি তাহলে সর্বনাশটা হতো না। সর্বনাশ হয়ে গেছে? সর্বনাশ কি জন্যে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রবিন তো ঘর জামাই থাকতে রাজি হয়েছে। খালি তো ঘর জামাই থাকতে রাজি হয় নাই, ওই সর্দার বাড়ির বিরুদ্ধে মারামারি করতেও রাজি হয়েছে। মাই লাভ, তুমি কি আমার উপর রাগ করেছো? না, আমার কারোর উপর কোনো রাগ নেই। তাহলে পরে কথা করছেও না, ধুম মানে থাকতে চাও। রাগ না হলে পরে কি হয়েছে তোমার? আমি মনে কি কষ্টও পাতে পারবো না? মাই লাভ, প্লিজ প্লিজ তুমি কষ্ট পাও না।
তোমার এই গোলাপ আগের মতো গোলাপি আছে, আগের মতোই তোমাকে ভালোবাসে। খালি মাঝে মধ্যে মিজাজ মন এগুলো খুব খারাপ হয়ে যায় এই বিশেষ বাড়ির নানা ঘটনা দেখে। মানে কি ঘটনাটা ঘটাইলো তুমি কও? তুমি মাথার থেকে সব বাদ দাও তো। তুমি আমাকে কত, তুমি কতদিন আমাকে একটু কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাও না, কতদিন আমাকে আমাদের বাড়ি নিয়ে যাও না। ও তাই তো, তোমার বাপের বাড়ি তো মেলা দিন যাওয়া হয় না। আমি তো ভুলে গেছিলাম কতদিন আগে তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি গেছিলাম, মনে আছে? আমার বন্ধুর হুন্ডা করে নিয়ে, চড়া নিয়ে, তাই না? তাও তো সেই হুন্ডা আমাকে দিয়ে ঠেলাইছিল। তেল শেষ হয়ে গেছিল। চলো না আমরা একটু যাই আবার। নিজে একখান এত সুন্দর হুন্ডা কিনলে সেই হুন্ডাটার পিছনে আমাকে একটু বসতেও করলে না। না, আমি যে এই কথা ভাবি নেই তা কিন্তু না মাইলা, বিশ্বাস করো। আমার মনে হয়েছে যে তোমাকে আমি আমার নতুন হুন্ডার পিছনে চড়া নিয়ে ঘুরবো ফিরবো, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমার হুন্ডার পিছনে তো সবসময় আমার বডিগার্ড বাদশা, ও তো বন্দুক নিয়ে বসে থাকে, তাহলে তোমাকে আমি হুন্ডায় বসাবো কোনে? দেখিস আমি যা কইছি আমার কথা ঠিক হয়েছে। আমি তোমার জীবনতে বাদ হয়ে গেছি। এটা কি ধরনের কথা বলছি মাইলা? আমার জীবন থেকে তুমি বাদ হয়ে গেলে পরে আমি বাঁচবো কেবা করে কও? তাহলে পরে চলো চলো কালকে আমাকে একটু তোমার হুন্ডার পিছনে বসায় নিয়ে আমাকে একটু কোনো জায়গায় নিয়ে যাও। আমরা সারাদিন ঘুরে বেড়াবো, আমরা ছবি তুলবো, আমরা কোনো একটা হোটেলে বসে খাবো, আমরা একটা সিনেমা দেখবো। ঠিক আছে, খাওয়া নিয়ে যাবো আমার। কি হলো, করছো না জানো? হ্যাঁ, এই যে এখন এবে 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 করতে চাও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না এখন সত্যি করে তুমি আমার মুখ দিয়ে কও, তোমার মুখ দিয়ে কওয়া লাগবে। করছি তো করছি। না তুমি কষ্ট না, তুমি মুখ দিয়ে কষ্ট না, তুমি আমার কও আগে। আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সত্যি আল্লাহ কিরে, আল্লাহ কিরে। আরে কইলাম তো নিয়ে যাবো নিয়ে যাবো না কইলাম তো। আল্লাহ কিরে কও। আল্লাহর কি রে। Saniya esquadra, sa? দাও। হুন্ডার পেছনে যদি টাকনি গাড়ি বের যাই, বডিগার্ড ছাড়া তো এই মুহূর্তে বাইর হওয়াটাও খুব রিক্সি। আর যেভাবে খেপিয়ে গেছে, না নিলে পরে কি করবে না সেটাও একটা কথা। আপনার শালিকা এই বাড়িতে আসার আগে আমাকে কিছু নির্দেশনা দিচ্ছে। তার মধ্যে পয়লা নির্দেশনা হচ্ছে আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সারা জীবন আপনার সাথে সম্মানের সহিত চলা। মানে এই নির্দেশনা যদি সে আমাকে নাও দিত, তবে আমি প্ল্যান করেছি যে আমি সারা জীবন আপনার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো। বাহ, এই বস বলাটা কি আমার শালিকা তোমাকে নির্দেশনা দিয়ে দিয়েছে? না না বস, এটা নির্দেশনা হবে কে? এটা নিতান্তই আপনার প্রতি আমার শ্রদ্ধা সম্মানের প্রতি। তুমি যে ভালোবাসে শ্রদ্ধা দিয়ে আমাকে বস কইতে চাও, দেখা গেল এই বাড়ির লোকজন এই মহৎ উদ্দেশ্যটাকে ক্রিটিসাইডের মধ্যে ফেলে দিল। তাহলে কেউ প্রশ্ন করে বসলো, আমি কি তোমার বস, মানে অফিসের বস, যে তুমি আমাকে বস করে করছাও? এই কোশ্চেনের যথাযথ উত্তর আমার কাছে আছে বস। ধরেন এই বিশেষ বাড়ির ঘর জমাই মন্ত্রণালয়ের আপনি হচ্ছে সিনিয়র মন্ত্রী, আর আমি হচ্ছে নতুন নিযুক্ত উপমন্ত্রী, মানে আপনার আন্ডারে বস। বাহ, তোমার মাথায় তো দেখছি শিরাম বেরেন আছে, মানে বুদ্ধি আছে আর কি। বুদ্ধি আমার যতই থাকুক বস, কিন্তু আপনার কাছে তো তা কিছুই না, মানে একদম নস্যি কভার পারেন। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি বস, মানে আপনার সাথে আমার যেখানে পরিচয় হয়েছে তাতে আমি বুঝে গেছি যে আপনি কত ব্রেনি। আমার এই নতুন জীবনে আমি আপনার পরামর্শ নিয়ে আমি আমার নতুন জীবন পরিচালিত করব, মনে করেন এটা আমি শপথ করতেছি। সবই ঠিক আছে রবিন, তুমি ধরো যে জীবনে ব্রত গ্রহণ করেছো যে তুমি আমার বুদ্ধি পরামর্শ নিয়ে চলবে, হ্যাঁ, তো তোমার ভাই এ বাড়িতে সম্পর্ক করার আগে একবার যদি তুমি আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে, তাহলে খুব ভালো করতে। তোমার তো এ বাড়ির সম্পর্কে আশপাশ থেকে মানে চলাফেরা ছিল এবং জানাশোনা ছিল, তো এ বাড়ির হাব ভাব জাইনেও তুমি কি করে এই আগুনের মধ্যে ঝাঁপ দিলে কত ভাই আমার? ভালোবাসা, ভালোবাসার জন্যই
সাগরে আগুনেও ঝাঁপ দেওয়া যায়, এটা তো কোনো বিষয় নয়। ওই যে একটা গান আছে না বস, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে দোস্তমতি আইসিও এ বাড়িতে আসার পরেতে তো দেখাই পাচ্ছি না, তোর সাথে মন খুলে চাইতে কথা কব, সে সুযোগই তুই দিচ্ছ না। দেখছেন বস, মানে আমি কিন্তু বন্ধু হারা হয়ে গেছি। অশোক, তোর বোন কিন্তু আমার একটা কথা কয়েছে যে এখন যে তোর সাথে আমার সম্বন্ধে কথা করতে হবে আর তোর ছোট ভাইকে ডাকতে হবে। অবশ্য আমি রাজি হয়ে গেছি। আজকে কিন্তু তোর সাথে আমার বন্ধুত্বের শেষ রজনী, সেই জন্যই চাচ্ছিলাম যে শেষ রজনী বিদায়কালে একটু মোলাকাত করি। আয় আয় আয়। তোর এত বড় সাহস, আমার সাথে মোলাকাত করবি না? বদমাইশ কর। আল্লাহ, বাটপার, সিটার। এই যে ম্যাডাম, হ্যাঁ, এইখান দিয়ে গুলি ঢুকান লাগে, হ্যাঁ, তারপরে এইটা ঘোড়া ধইরা এইটা টানবেন, হ্যাঁ, তাহলে কাম হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কয়ে রাখি, এই বন্দুকের মধ্যে কিন্তু গুলি নেই। গোপন কথাটা কয়ে রাখি, এই বন্দুকটা যখন আমার কাছে থাকে তখন এর মধ্যে কোনো গুলি থাকে না, গুলি সব থাকে স্যারের কাছে। কিন্তু গুলি সহ ট্রেনিংকে নিবার পারলে খুব ভালো হইতো। আচ্ছা, ছোট ভাই কছিল গুলি করার সময় নাকি অনেক ঝাঁকি লাগে। হ্যাঁ, কথা সত্য। তবে ম্যাডাম, এইসব বন্ধুকে তেমন একটা ঝাঁকি লাগে না। তবে ম্যাডাম, যদি 303 রাইফেল হয় তালি পরে এমন ঝাঁকি লাগে, আর যদি আপনি সাবধান না হন বুকের খাঁচা মাছা ভেঙে ফেলাবি একবারে। আচ্ছা বাসু ভাই, আপনার হাতের এম কেমন? এক চান্সে কি গুলি লাগাবার পারেন? সেটা তো কবের পারতেছি না ম্যাডাম। আর এই এম ঠিক রাখার জন্য নিয়মিত ট্রেনিং লাগে, সেই সুযোগ তো নাই। তবে ম্যাডাম, 3-4টা গুলি করলি পরে একটা লাগবে শিওর। আচ্ছা, আমি আপনাকে যখন কব তখনই কিন্তু আমার সাথে যাওয়া লাগবে, মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম, যাব। তবে ম্যাডাম, একটা সমস্যা আছে, ওই সময় যদি স্যারের সাথে আমার ডিউটি পড়ে যায় তাহলে কল যাইবার পারবো না। ম্যাডাম, কি এত ভাবতেছেন? আমি আপনার সাথে আছি, যখন করবেন তখনই যাব। ঠিক আছে, দেখি। এই যে এই এম এম করেন, হ্যাঁ, এই যে ঘোড়া, হ্যাঁ, এম কইরা এখানে 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 লাগান, নাহলে জাকি লাগবে নি তো। হ্যাঁ, ভালো করে শক্ত করে ধরেন, এই ধরে এই যে এই ডিম মারেন, এম করবেন, ডিম মারেন, একদম। ম্যাডাম, আপনার নিশানা কিন্তু একদম সুন্দর, একদম টার্গেট মতো যাচ্ছে। ওইটা টার্গেট করেন ম্যাডাম। ওই যে একটা, ওই যে বাঁশ বরাবর, হ্যাঁ, ওই যে বাঁশ বরাবর মারেন। আজকের দিনটা তুমি আমাকে দিবা, আজকে কোনো রাজনৈতিক আলাপ চলবে না। এই অপমান আমি সহ্য করব না। বলেন তো যে আমি মতিক শাসন করবো না। সর্দার বাড়ির সামনে আমার কোনো কাজ নাই, ওটা আমার সাথে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হয়েছে মানে? অতীতে এই মতিও কিন্তু আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু আপনি কিন্তু তার কোনো অ্যাকশন নেন নাই। তুমি কি ধরনের অ্যাকশনের কথা কইছাও জহির? আমাদের এলাকায় বিউটি পার্লারের অভাব নাই। সে তো কথা বলতে গেলে মানে একটা পুতুল রাজা। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।